আগেই বলেছিলাম বেশ কয়েকটা এপিসোডে যে এবারে পশ্চিমবঙ্গ রাজ্যের যে বিধানসভা নির্বাচন সেটা এক কথায় নজিরবিহীন। তার কারণ হচ্ছে যে এই নির্বাচনকে ঘিরে যা যা কিছু ঘটনা ঘটে চলেছে সেরকম ঘটনার একটাও উদাহরণ অতীতের ভারতের স্বাধীনতার পর থেকে এই রাজ্যে খুঁজে পাওয়া কঠিন। এবং তার সাথে সংযোজিত হলো সেটা হচ্ছে সদ্য ঘটে যাওয়া এসআইআর এর অ্যাডজুডিকেশনে থাকা যে সমস্ত বিচারক বা জুডিশিয়াল অফিসারদের সঙ্গে যে নক্কারজনক ঘটনা ঘটলো সেটি। সেই ঘটনা ঘটলো, সেই ঘটনা নিয়ে আমরা বিভিন্ন অন্যান্য সংবাদ মাধ্যম নানান রকমভাবে তার ঘটনার বিষয়বস্তুগুলো তুলে ধরবার চেষ্টা করলাম এবং প্রশাসন, সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন তাদের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করলাম। এবং শোনা যাচ্ছে যেটা প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ তারা সমস্ত রকম কাজকর্ম সরিয়ে সুও মুটো মামলা গ্রহণ করে যে অবজারভেশন দিল সেইগুলো আমাদের মনে হয়েছে যে এই পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে অত্যন্ত বড় একটা লজ্জা, একটার পর একটা লজ্জা, এক একটা অবজারভেশন এক একটা লজ্জা। নেতাজি, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্রের এই দেশে প্রতি প্রত্যেকটা সুপ্রিম কোর্টের অবজারভেশন এক একটা লজ্জা। কিন্তু তারপরে যেটা হলো সেটা হচ্ছে তদন্ত। সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়াই ছিল, যেটা আমরা দেখিয়েছি আগের 2-3টে এপিসোড জুড়ে, যে নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে এনআইএ তদন্ত না সিবিআই তদন্ত। গতকাল রাত্রের যে এপিসোড আমাদের ছিল তাতে আমরা তখনও পর্যন্ত যেটা জানতে পেরেছিলাম যে নির্বাচন কমিশন সিবিআই তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বেশি রাত্রিরেই সেই ঘটনাটা পাল্টে যায় এবং পাল্টে গিয়ে এই এনআইএ তদন্তের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কারণ এটা খুব স্বাভাবিক ছিল, যে প্রশ্নটা আমরা তুলেছিলাম এপিসোডে, যে কেন সিবিআই তদন্ত শুধুমাত্র, এনআইএ তদন্ত নয় কেন? যেখানে দেশের সুরক্ষা জড়িত, যেখানে দেশের বাইরের থেকে শত্রু শক্তি, বিদেশি শক্তির আগ্রাসন প্রতিষ্ঠিত দিনের আলোর মতো পরিষ্কার, যেখানে একটি মব থেকে দেশ বিরোধী বিভিন্ন রকমের কথাবার্তা বলা হচ্ছে, যেখানে বিচারপতিদের ইট পাথর এই সমস্ত দ্বারা তাদের গাড়িকে আক্রমণ করা হচ্ছে, শুধু তাই নয়, এবং শোনা যাচ্ছে, যেটা অনুমান করা হচ্ছে, সেখানে বোমারও ব্যবহার করা হয়েছিল তাদের গাড়ির ওপরে। তাহলে সেখানে এনআইএ তদন্ত নয় কেন? আর মোথাবাড়ি কি আমরা ভুলে গেছি? ওই মোথাবাড়িতে ঠিক কি কি ঘটনাগুলি ঘটেছিল এর খুব নিকট অতীতে। তাহলে সেখানেও তো এনআইএ তদন্তের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু সেই তদন্তেও প্রচুর পরিমাণে টালবাহানা, রাজ্য সরকারের তরফ থেকে অসহযোগিতা, সমস্ত কিছু সাক্ষী আমরা থেকেছি। এবং আজকের এই এপিসোডে সমস্ত সুধী দর্শকবৃন্দর কাছে মানে আমার তরফ থেকে আপনাদেরকে জানাই, আমরা অভিভূত আপনাদের এই সমর্থন সহযোগিতা পেয়ে। আপনাদের একটু অনুরোধ রাখছি যে এই এপিসোডটাকে আপনারা একটু শেয়ার করবেন, দেশের স্বার্থে, নিজেদের স্বার্থে। আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, কারণ এপিসোডগুলো যদি শেয়ার হয় তাহলে তার সাথে সাথে আপনাদের যে সুচিন্তিত মতামতগুলো কমেন্টের আকারে থাকে সেগুলো ঊর্ধ্বতন জায়গাতে যাতে পৌঁছতে পারে বৃহৎ অংশের মানুষের কাছে, সেই জনমতটা বা আপনাদের মতামতগুলো যাতে পৌঁছতে পারে, এই অনুরোধ রাখলাম। এখন যে প্রশ্নটা নিয়ে এই এপিসোডটাতে এসেছি সেইটা হচ্ছে, এইবার বলছি আপনাদেরকে, যে এই তদন্ত হয়, এই তদন্ত হবে, তদন্তের রিপোর্ট যাবে, যেটা 6 তারিখ বিকেল 4টের মধ্যে রিপোর্ট সাবমিট করতে হবে সুপ্রিম কোর্টে এনআইএ কে। এনআইএ টিম ইতিমধ্যে এসে পৌঁছিয়েছে। তারা মোথাবাড়ি, কি বলে, মালদার বিভিন্ন জায়গায় তারা পরিদর্শন করবে, কোথায় কোথায় কি কি হয়েছে এগুলো যেমন করবে, কিন্তু তার সাথে একটা বিশেষ জিনিস যুক্ত আছে। এখান থেকে কিন্তু কোনো ধরনের কোনো আধিকারিকও বাদ যাবে না, কোনো পুলিশ অফিসার এই তদন্তের বাইরে নয়। এইটা একটু ইনক্লুশন বা একটু অন্যরকম, একটু চমক লাগবে মাত্র।
কিন্তু আসল প্রশ্ন হচ্ছে এই যে মূল উস্কানিদাতা তিনি কেন গ্রেপ্তার হবেন না, এবং সেই প্রশ্নটা সুপ্রিম কোর্ট থেকে পর্যন্ত কেন উঠবে না, যেখানে সুপ্রিম কোর্টের নিজস্ব সিস্টেম আজকে আক্রান্ত হয়ে গেছে, আজকে বিচার ব্যবস্থা আক্রান্ত হয়ে গেছে। যেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, মাননীয় সূর্যকান্ত, তিনি বলছেন যে এমন একটা মেরুকরণের রাজ্য তিনি কল্পনা করতে পারেন না, দেখেননি। প্রধান বিচারপতি আরো বলছেন যে এমন এক অদ্ভুত রাজ্য, যে রাজ্যে প্রতিটি মানুষ রাজনীতির ভাষায় কথা বলেন, সেখানে একমাত্র বিচার্য বিষয় হয়ে দাঁড়ায় যে কে কি রাজনীতি করছে। কাজে এরকম যদি অবস্থাটা হয়, তাহলে এই প্রধান বিচারপতিকে অনুরোধ রাখছি, আপনি বিচার করুন। এই যে ছবিটা দেখছেন, যে মঞ্চের উপরে দাঁড়িয়ে এক ব্যক্তি, যিনি মোকাক্কিরুল রহমান বলে শোনা যাচ্ছে তার নাম, যিনি একজন অ্যাডভোকেট, বা যিনি একজন, ধরে নিন না, একটা XYZ একজন ব্যক্তি, এই মবে দাঁড়িয়ে তিনি তার বক্তব্য রাখছেন। এখন ঘটনা হচ্ছে, স্বাধীন গণতান্ত্রিক দেশে তিনি কোথায় উঠে কিভাবে কোন মবকে অ্যাড্রেস করলেন সেটা তো বিচার্য বিষয় না। প্রতিবাদের অধিকার তো আমার আপনার প্রত্যেকের থাকাই উচিত। স্কিপ করবেন না, এপিসোডটা ঠিক আসল অংশটা শুরু হচ্ছে এখান থেকে, আমাদের মূল বক্তব্যটা। আমি খুব ছোট্ট মানুষ, কিন্তু এই আহ্বানটুকু অন্তত রাখতে পারি আপনাদের কাছে, মানুষের কাছে এই আগ্রহটুকু জাগানোর চেষ্টা করতে পারি। সেটা কি? এই যে প্রতিবাদের স্বাধীনতা, তার মানে তো আমরা তো একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে বাস করি। অবশ্যই প্রতিবাদ আন্দোলন চলতে পারে, কিন্তু সেই প্রতিবাদ আন্দোলনের ইস্যুটা ঠিক কি সেটা আগে দেখতে হবে। এই প্রতিবাদ আন্দোলনের ইস্যু হচ্ছে এই যে, দেখুন, প্রকৃত ভোটার, তাদের ডকুমেন্টেশন আছে, তাদের সঠিকভাবে তাদের নামটা ওঠা উচিত ছিল, ওঠেনি, সেটাও মনে করি যে এই রাজ্য সরকারের প্রচন্ড বড় এক চক্রান্তের ফল। তার কারণ, বারবার এই এপিসোডগুলো থেকে আমরা বলেছি যে সমস্ত ERO, ARO, BEO এবং BLO, যাদের মাধ্যম দিয়ে এই প্রসেসটা, হিয়ারিং প্রসেস SIR এ চলেছে, প্রতিটি প্রত্যেকটি ARO এবং BLO বলুন, যাদের বলুন, তাদের প্রত্যেককে তদন্তের আওতায় আনা উচিত। এই বিশাল বড় ডামাডোল কাদের কারণে সৃষ্টি হলো, এদের প্রত্যেককে তদন্তের আওতায় আনা উচিত। কেন ডকুমেন্টগুলো আপলোড হয়নি, কেন সঠিকভাবে তথ্যগুলোকে, কারোর তথ্য হয়তো আপলোডই করা হয়নি, কারোর ভেজাল ডকুমেন্ট দেখেছে তাকে আপলোড করে দিয়েছে, সূত্রের খবর না। এখন সুপ্রিম কোর্টে পর্যন্ত সেই প্রশ্ন উঠছে বারবার, যে কারো নাম ইচ্ছাকৃতভাবে হয়তো ভুল টাইপ করা হয়েছে, এবং বিজেপি দপ্তর থেকেও সেই অভিযোগ করা হয়েছে যে বহু বনেদি হিন্দু, তারা দীর্ঘদিন ধরে বসবাস করছে এই দেশে, তাদের নামও আন্ডার অ্যাডজুডিকেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। দায়ীটাকে, এই পুরো জিনিসটাকে তালে গোলে ঘেঁটে দেওয়ার মূল মাথাটাকে এই রাজ্য সরকার, এবং এইটা করে সেটা থেকেই আবার সিম্প্যাথি আদায় করবার চেষ্টা, যেটা সুপ্রিম কোর্টে গিয়ে প্রত্যেকবার নারায়ণ ভয়েড হয়ে গেছে। SIR করতে দেবো না, নারায়ণ ভয়েড হয়ে গেছে। SIR এ জোর করে নাম কাটা হচ্ছে, অমুক করা হচ্ছে, তমুক করা হচ্ছে, সেগুলো বাইরে বলেছে, কোর্টের ভিতরে গিয়ে বলতে পারেনি। SIR এবং এই প্রসেসটা স্মুথলি চলে প্রায় শেষের দিকে চলে এসেছিল। এখন ঠিক এই জায়গাটা থেকে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে উদ্দেশ্যটা, যে বিদেশি নাগরিকদের নাম ওখানে জোর করে রেখে দিতে হবে, যেটা সুপ্রিম কোর্টে গিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলেছিল যে SIR বাতিল করো, অথবা যদি SIR করতে হয় তাহলে ভোটের পরে করো, ওই তালিকা দিয়ে ভোটটা হয়ে যাক, তারপরে করো। কেন? প্রশ্ন হচ্ছে কেন? আর সেই উদ্দেশ্যটা ঘেঁটে গেছে, আর ঘেঁটে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে। আমার প্রশ্ন, শুধু দর্শক, আজকে এই ধরনের দেশ বিরোধী শক্তি যদি এই ধরনের মত তৈরি করে এই ধরনের ভাষণ রাখতে পারে, তাহলে কেন দেশপ্রেমিক মঞ্চ তৈরি হবে না?
কেন দেশ রক্ষা মঞ্চ তৈরি হবে না? দেশ রক্ষা করা তো পবিত্র কর্ম, বহিঃশত্রুর আক্রমণকে প্রতিরোধ করা পবিত্র কর্ম। এবং ওই যে অনেকে বলছেন যে তাকে গ্রেফতার করে নিলে, অমুক করে নিলে, তমুক করে নিলে তিনি শহীদ হয়ে যাবেন, কিচ্ছু হবেন না। এটা বারবার বলি, দুষ্কৃতীকে কখনো কেউ শহীদ বলে না, মাস্তানকে কেউ কখনো শহীদ বলে না, স্বৈরাচারীকে কখনো কেউ শহীদ বলে না। দেশের জন্য যে আত্মবলিদান দেয়, মহৎ কর্মে যে আত্মবলিদান দেয়, তাকে শহীদ বলে। তাহলে প্রশ্ন হচ্ছে, প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি শহরে, ক্ষুদ্র গলিতে, মাঠে কেন দল যা করেন করুন গে যান, রাজনীতি যা করেন করুন গে যান, আজকে দেশ যখন সংকটে পড়ে গেছে, যে চিত্রটা আপনাদের পাশে এই ছবিতে দেখতে পাচ্ছেন, এটা নিয়ে 4খানা স্পেশাল এপিসোড করেছি যে কিভাবে বিদেশি শক্তির আগ্রাসন আমাদের এই বর্ডার এলাকাগুলোতে শুধু না, এখন গোটা রাজ্যটাতে ছড়িয়ে পড়েছে। কিভাবে বাংলাদেশের ইলেকশনে ধরা পড়ে গেছে যে জামাত ঠিক কোন কোন জায়গাগুলোতে 68টা সিট জিতেছে, যেটা কিনা একদম আমাদের এই পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর জায়গা। এবং সেই সীমান্ত বরাবর জায়গাগুলির যে জেলাগুলি, তার সীমান্তবর্তী গ্রামগুলি, সেগুলোতে হাঁটবেন, হেঁটে হেঁটে দেখবেন যে সেগুলোকে আর ভারতবর্ষ মতো মনে হচ্ছে কিনা অন্তত। তাহলে দেশের যেখানে যে পরিমাণ ল্যান্ড জিহাদ, জমি লুণ্ঠন করা, বিএলআর অফিস, এসডিএল অফিস, এডিএমএল অফিস, সমস্ত কিছুকে ম্যানেজ করে জমি জিহাদ হয়েছে, জমি লুণ্ঠন হয়েছে, গড়ে উঠেছে একটার পর একটা বিভিন্ন রকমের হোটেল, গেস্ট হাউস, একটা ইমারত, ছোট ছোট সামন্ত প্রভু তৈরি হয়েছে প্রত্যেকটা গ্রামে। এক বিশেষ মৌলবাদকে সেখানে প্রতিষ্ঠা করবার চেষ্টা চলেছে দীর্ঘদিন ধরে। যে অবৈধ মাদ্রাসার কথা সিপিএম আমলে বুদ্ধদেব ভট্টাচার্য 2002 সালে বলেছিলেন যে জঙ্গি তৈরির আঁতুড়ঘর, এই গ্রামগুলিতে, এই ছোট ছোট সীমান্তবর্তী জায়গাগুলোতে গিয়ে দেখবেন তো সেগুলো কত কত ছাতার মতো ছড়িয়ে পড়েছে। এবং পরবর্তীতে সেখান থেকে সারা ভারতবর্ষ যে ব্যাপী যে বিচ্ছিন্নতাবাদী শক্তির মানে জাল ছড়িয়ে পড়ছে সেখান থেকে, তার বিশেষ এপিসোড নিয়ে সামনের এপিসোডগুলিতে আসছি, সেগুলোর দিকে নজর রাখবেন। কিন্তু এখানেই হচ্ছে বড় প্রশ্নটা, যে এইভাবে ল্যান্ড জিহাদ বলুন, মানুষকে দুর্বল করে দিয়ে, ভয় দেখিয়ে, ঘরে ঢুকিয়ে সেই জায়গার পঞ্চায়েত দখল করা, পৌরসভা দখল করা, মানে শাসন ক্ষমতাটাকে, অ্যাডমিনিস্ট্রেশনটাকে ক্রমশ হাতে নিয়ে নেওয়া, সেই জায়গাটাতে কমন সার্ভিস সেন্টার, যে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প, যেগুলো প্রত্যেকটি পৌরসভা এবং পঞ্চায়েতে চলার কথা, 2019 সালের পর থেকে এই মুখ্যমন্ত্রী সেইটাকে মৌখিকভাবে নিষিদ্ধ করে দিয়ে সমস্ত পৌরসভা থেকে, পঞ্চায়েত থেকে সেগুলোকে সরিয়ে দিয়ে বাংলা সহায়তা কেন্দ্র চালু করে দিয়েছেন, যেটা তার এজেন্ডা, তাদের দলের এজেন্ডা, আইপ্যাকের এজেন্ডা। অ্যাডমিনিস্ট্রেশন প্রত্যেকটি সরকারি দপ্তরে ওই বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যম দিয়ে বা অন্যান্য রকম আরো বিভিন্ন রকমের মাধ্যম দিয়ে তাদের এজেন্ডাগুলোকে সফল করা যায়। প্রশ্ন হচ্ছে, তাহলে কেন কমন সার্ভিস সেন্টারগুলোকে সরিয়ে দেওয়া হলো, যেগুলো শুধুমাত্র কেন্দ্রীয় প্রকল্প না, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পকেও অনলাইনের মাধ্যমে দিতে পারত, কিন্তু তার মধ্যেও সেটাকে হাইজ্যাক করে নিয়ে তার মধ্যে আইপ্যাকের লোক ঢুকিয়ে দিয়ে সেখানেও বিদেশি শক্তি বিভিন্ন রকম আইডি নিয়ে এই কমন সার্ভিস সেন্টারগুলোতে মাথাচাড়া দিল। এবং চরম দুর্নীতি এই কমন সার্ভিস সেন্টারের এই সমস্ত জায়গাগুলোতে তৈরি হলো। জাল আধার কার্ড থেকে শুরু করে ভোটার আইডি, এটা সেটা বিভিন্ন রকম কাজকর্মের মধ্যে সেটা তৈরি হলো, মানে ডিজিটাল সিস্টেম, ডিজিটাল ইন্ডিয়া সিস্টেম, সেটাকে মুখ থুবড়ে ফেলে দেওয়া। ডিজিটাল লেনদেন, যার উপরে দেশের ভবিষ্যৎ নির্ভর করে আছে, যার মাধ্যমে মানি ট্রানজাকশন হয়, সেই সিস্টেমটাকে হাইজ্যাক করা হলো। কিন্তু তারপরেও সেই কমন সার্ভিস সেন্টারের প্রচুর ভিলেজ লেভেল এন্টারপ্রেনার, যাদেরকে বলা হয়, যারা এদের যে অপারেটররা, তাদের মধ্যে প্রচুর সৎ অপারেটর আছে, তাদের যে নার্সিংটা, সেই নার্সিংটা হলো না, এবং তারাও অবহেলিত অবস্থায় পড়ে থাকলো দিনের পর দিন, বছরের পর বছর কর্মহীন হয়ে। তাহলে এই যে একটা বিশাল বড় চক্রান্ত, আমাদের প্রশ্ন হচ্ছে বা আমাদের আহ্বান হচ্ছে সমস্ত জনগণের কাছে, যে রাজনীতি যা খুশি করুন গে যান আপনি,
দেশকে রক্ষা না করলে আপনিও বেঁচে থাকবেন না, আপনিও ভালো থাকবেন না, থাকতে পারেন না। কাজেই রাষ্ট্রবিরোধী এই সমস্ত শক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক মঞ্চ কেন গড়ে উঠবে না? দেশপ্রেমের কথা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, শহরে শহরে কেন বলা যাবে না? ঠিক তারা যদি এই রকম মঞ্চ করে করে 1 মিনিটের মধ্যে অতটা মত তৈরি করে ফেলতে পারেন, এবং তাদের সর্বোচ্চ নেত্রী যদি বলতে পারেন যে 1 মিনিটে ঘিরে ফেলে দিয়ে একটা কমিউনিটি দিয়ে আর একটা কমিউনিটিকে শেষ করে ফেলা যায়, তাহলে বাংলা আর বাঙালির দেশপ্রেম কি এত কম পড়িয়াছে? যেখানে নেতাজি, যেখানে ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, মাস্টারদা সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা, বলে শেষ হবে না। হাজার হাজার প্রত্যেকটি বাঙালির, এদেশীয় বাঙালির প্রত্যেকটি ঘরে কেউ না কেউ তৎকালীন স্বাধীনতা সংগ্রামে, কেউ ছোট কেউ বড়, কন্ট্রিবিউশন রেখেছেন। কাজে আমরা প্রত্যেকে, এদেশের যারা নাগরিক, প্রত্যেকেই স্বাধীনতা সংগ্রামীর ঘর থেকে আসা মানুষজন। তাহলে সেই সম্মানটুকু, সেই অধিকারটুকু রক্ষার জন্য, দেশকে রক্ষার জন্য, এই দেশটা যাতে আর একটি বিদেশি রাষ্ট্র না হয়ে যায়, এমন একটি বিশেষ জায়গাকে বেছে নিয়ে এই ঘটনাটি ঘটানো হলো। যেই জাতীয় সড়কগুলিকে বন্ধ করে দিলে চিকেন স্নেক, তাকে কেটে দেওয়ার একটা বৃহৎ চক্রান্ত, এটা আমরা বেশ কয়েক বছর যাবত দেখতে পাচ্ছি। এবং ওইটাকে বন্ধ করে দিলে উত্তরবঙ্গের সঙ্গে সমস্ত রকমের যোগাযোগ বন্ধ হয়ে যায়। উত্তরবঙ্গে তেল থেকে শুরু করে যুদ্ধ যদি লাগে তাহলে তার ট্যাঙ্ক থেকে বিভিন্ন রকম আর্মির সরঞ্জাম সরবরাহ বন্ধ হয়ে যাবে। এই যে ভয়ঙ্কর এক চক্রান্ত, এই চক্রান্তকে তো রোধ করার দরকার। কিন্তু আজ এখান থেকে যেমন দেশপ্রেমিক মঞ্চ গড়ে উঠুক, তার দাবি জানাচ্ছি। এই কমেন্ট বক্স হয়ে উঠুক তার সেই জায়গা, তার সাজেশনের জায়গা, তার প্রস্তাবনার জায়গা, এবং সেটা আপনাদের এই এক একটা শেয়ার প্রতিটি মানুষের কাছে, প্রত্যেকটা গ্রামে ছড়িয়ে পড়ে, যাতে সেই দেশপ্রেম রক্ষার জন্য 2, 3, 4 করতে করতে 400-4,000 মানুষ, দেশপ্রেমী মানুষ, তারা যেন একজোট হতে পারে। এবং বিদেশি শক্তিকে প্রতিরোধ করা কিন্তু গর্বের না, দেশের, স্বাধীন দেশের মানুষের অধিকার। দরকার এবার প্রতিরোধের, এবার প্রতিরোধটাও দরকার। এই জায়গা থেকে আর একটা দাবিও জানাচ্ছি, যে উস্কানি দিয়েছিল প্রত্যেকটা জনসভায় গিয়ে গিয়ে, এই এনআইএ এর কাছে দাবি, এই সুপ্রিম কোর্টের কাছে দাবি, এই নির্বাচন কমিশনের কাছে দাবি, আগে তাকে কাস্টডিতে নেওয়া হোক, তাদেরকে কাস্টডিতে নেওয়া হোক, জেরা করা হোক এবং জেলের মধ্যে ঢোকানো হোক। দেশের মানুষ বিপন্ন, তাদের জীবন নিয়ে, জীবনের হুমকি যারা দিয়েছে, জীবনহানির হুমকি যে মানুষটি দিল, তাকে আগে অবিলম্বে রাজনীতি থেকে ব্যান করা হোক, জেলের মধ্যে ঢোকানো হোক, এবং কঠোরতম বিচার ব্যবস্থার যে সমস্ত আইনগুলি আছে সেগুলো দিয়ে তার বিচার প্রক্রিয়া শুরু করা হোক। আপনাদের এপিসোডটা ভালো লাগলে একটু দয়া করে শেয়ার করবেন। প্রত্যেকটি মানুষের দেশপ্রেম জাগানোর জন্য আপনারাও এগিয়ে আসুন। ভোট, রাজনীতি সবই দেশের মধ্যে চলতে থাকবে, কিন্তু দেশটা না থাকলে কিচ্ছু থাকবে না। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।